1971 সালের 20 মে ভোরের আলো তখন সবে ফুটেছে। ভদ্রা নদীর পারে চুকনগর বন্দরে সেদিন হাজার হাজার মানুষ এসে জড়ো হয়েছিল, ক্লান্ত, ভীত, বাঁচার শেষ আশাটুকু বুকে নিয়ে। তারা শুধু সীমান্ত পার হতে চেয়েছিল, একটু নিরাপদ জায়গায় পৌঁছাতে চেয়েছিল। কিন্তু সেদিন সেই জায়গাটা নিরাপদ ছিল না। মাত্র কয়েক ঘন্টার মধ্যে একটি সাধারণ নদীবন্দর পরিণত হয়েছিল মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ বধ্যভূমিতে। সেদিন সেখানে প্রাণ হারিয়েছিল 8 থেকে 10 হাজার নিরীহ মানুষ, একদিনে, একটি জায়গায়। একটু থামুন, এই সংখ্যাটা একবার অনুভব করুন। 8 থেকে 10 হাজার। অথচ এই গণহত্যার কথা আমরা কতজন জানি? মুক্তিযুদ্ধের ইতিহাসের এত বড় একটা অধ্যায় দশকের পর দশক ধরে রয়ে গেছে আড়ালে, প্রায় নিঃশব্দে। আপনি দেখছেন বই কথা কয়। আজকের এই ভিডিওতে আমরা ফিরে যাব সেই 20 মেতে। অপারেশন সার্চলাইটের আতঙ্ক, লাখো মানুষের মরিয়া পালিয়ে যাওয়া, ভদ্রা নদীর রক্তাক্ত স্রোত, আর যারা এই হত্যাযজ্ঞে সাহায্য করেছিল সেই স্থানীয় দোসরদের মুখোশ, সবকিছু উঠে আসবে আজ, তথ্যের ভিত্তিতে কিন্তু মানবিক দৃষ্টিতে। কারণ এটা শুধু ইতিহাস না, এটা আমাদের পূর্বপুরুষদের রক্তের গল্প। চলুন শুরু করি। প্রথম অধ্যায়, দেশ ত্যাগের শুরু এবং অপারেশন সার্চলাইট। একটু ভাবুন, প্রতিদিন 37,000 মানুষ, প্রতিদিন নিজের বাড়ির দরজায় শেষবারের মতো তালা দিয়ে উঠোনের গাছটার দিকে একবার ফিরে তাকিয়ে তারপর হাঁটতে শুরু করছে। কোথায় যাবে জানে না, কবে ফিরবে জানে না, ফিরবে কিনা সেটাও জানে না। 1971 সালে মাত্র 9 মাসে প্রায় 1 কোটি মানুষ দেশ ছেড়েছিল। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর নথি এবং তৎকালীন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই সংখ্যার কথা আছে। মানব ইতিহাসে এত দ্রুত এত মানুষের এই রকম গণদেশ ত্যাগ বিরল। কিন্তু এর পেছনে কোনো বন্যা ছিল না, ভূমিকম্প ছিল না, ছিল একটি সুপরিকল্পিত সামরিক সিদ্ধান্ত, যার নাম অপারেশন সার্চলাইট। 25 মার্চ রাত তখন গভীর, ঢাকার মানুষ ঘুমিয়ে পড়েছে। আর ঠিক সেই মুহূর্তে পাকিস্তানি সামরিক জান্তা বেছে নিল সবচেয়ে কাপুরুষোচিত পথ। ঘুমন্ত মানুষের উপর ট্যাঙ্ক নামানো। কোনো আলোচনা নয়, কোনো সমাধান নয়, শুধু অস্ত্র। মেজর জেনারেল খাদিম হোসেন রাজা তার আত্মজীবনীতে এবং মেজর সিদ্দিক শালিক তার উইটনেস টু সারেন্ডার বইয়ে লিখে গেছেন, এই অভিযানের লক্ষ্য ছিল বাঙালি প্রতিরোধকে এক আঘাতে চূর্ণ করা। সামরিক ভাষায় এটাকে বলে শক অ্যান্ড ও। কিন্তু সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে যারা ঘুমিয়েছিল, রাজারবাগ পুলিশ লাইন্সে যারা পাহারায় ছিল, তারা কেউ সেনাবাহিনী ছিল না, তারা ছিল সাধারণ মানুষ। এই আগুন ঢাকায় থামেনি। এপ্রিলের শুরুতেই পাকিস্তানি 9ম ডিভিশনের কনভয় রওনা হলো দক্ষিণের দিকে। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পথে পথে গুলি। জুট মিল আর নৌবন্দরের শহর খুলনার নিয়ন্ত্রণ নেওয়া তাদের জন্য কৌশলগতভাবে জরুরি ছিল। আর সেই কৌশলের বলি হল রাস্তার দুপাশের নিরীহ মানুষ। খুলনা দখলের পর শুরু হলো গ্রামে গ্রামে অভিযান। ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনের চুকনগর গণহত্যা 71 এবং রফিকুল ইসলাম বীর উত্তমের লক্ষ প্রাণের বিনিময়ে বইয়ের তথ্য অনুযায়ী পাকিস্তানি বাহিনীর সাথে যুক্ত হয়েছিল স্থানীয় দোসররা। হাতে তালিকা, সেই তালিকা ধরে বাড়ি বাড়ি হানা। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় আর রাজনৈতিকভাবে সচেতন মানুষদের খুঁজে খুঁজে বের করা হচ্ছিল। মানুষ প্রথমে ভেবেছিল লুকিয়ে থাকবে গ্রামের জঙ্গলে, ঝোপের আড়ালে। কিন্তু মে মাসের শুরুতে যখন সেই জঙ্গলেও টহল পৌঁছে গেল, তখন আর কোনো পথ রইল না, একটাই রাস্তা, চলে যাও। বাটিয়াঘাটা, ডুমুরিয়া, ফুলতলা, তেরোখাতা, রামপাল, তালা, এই নামগুলো মনে রাখুন।
এই সব উপজেলা থেকে হাজার হাজার পরিবার একসাথে উঠে পড়েছিল। কাঁধে একটা কাপড়ের পুটলি, কোলে শিশু, পায়ে চপ্পল, কারো কারো সেটাও নেই। রূপসা, পশুর, শিবসা, ভদ্রা, এই নদীগুলো পার হয়ে যেতে হবে ভারতের দিকে। মে মাসের কাঠ ফাটা রোদ মাথায়, তৃষ্ণায় গলা শুকিয়ে আসছে। কালবৈশাখীর ঝড়ও থামাতে পারেনি তাদের, কারণ পেছনে যা আসছিল তার চেয়ে কোনো ঝড়ই বেশি ভয়ঙ্কর না। দিনের বেলা ঝোপের আড়ালে, রাতের অন্ধকারে দ্রুত পা ফেলা। পাকিস্তানের টহল বা রাজাকারের চোখে পড়া মানে শেষ। অনেক বৃদ্ধ, অনেক শিশু পথেই শেষবার ঘুমিয়ে পড়েছে, কিন্তু বাকিরা থামেনি। তাদের লক্ষ্য ছিল সাতক্ষীরা সীমান্ত, কিন্তু মূল সড়কগুলো পাকিস্তানি বাহিনীর দখলে। এত মানুষ সড়ক পথে গেলে ধরা পড়বেই, তাই দরকার ছিল একটা ট্রানজিট পয়েন্ট, যেখান থেকে নৌকায় চেপে নদীপথে সীমান্তের দিকে এগোনো যাবে। খুলনা থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরে ভদ্রা নদীর তীরে একটা ছোট্ট নদী বন্দর। আশপাশের শত শত কাঁচা রাস্তা এসে মিলেছে এখানে। প্রাণ বাঁচাতে ছুটে আসা মানুষের কাছে জায়গাটা হয়ে উঠেছিল শেষ আশার আলো। ভাবছিল এখানে একটু জিরোবে, তারপর নৌকায় উঠবে, তারপর বাঁচবে। কিন্তু তারা জানত না, দলে দলে যখন তারা হেঁটে আসছিল সেই নদীবন্দরের দিকে, আসলে তখন তারা হাঁটছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বধ্যভূমির দিকে। সেই জায়গাটার নাম চুকনগর। দ্বিতীয় অধ্যায়, গন্তব্য চুকনগর। খুলনা থেকে ৩২ কিলোমিটার পশ্চিমে ডুমুরিয়া উপজেলার একটি ছোট্ট নদীবন্দর। স্বাভাবিক সময়ে চুকনগর ছিল একটি সাধারণ বাজার। ভদ্রা নদীর পাড়ে মাছ বিক্রি হতো, কৃষক আসত ধান নিয়ে, মাঝিরা নৌকা মাত্ত ঘাটে। খুলনা, যশোর আর সাতক্ষীরা এই ৩ জেলার সংযোগ স্থলে ছিল বলে একটু ব্যস্ততা ছিল, কিন্তু সেটা ছিল সাধারণ জীবনের স্বাভাবিক ব্যস্ততা। ১৯৭১ সালের মে মাসে সেই সাধারণ বাজারটা রাতারাতি পরিণত হয়েছিল লক্ষ মানুষের অস্থায়ী আশ্রয়ে। কিন্তু কেন চুকনগর, কেন এই জায়গাটাই? এর পেছনে ছিল একটা বাধ্যবাধকতার হিসাব। খুলনা যশোর মহাসড়ক তখন পাকিস্তানি ৯ম পদাতিক ডিভিশনের নিয়ন্ত্রণে। প্রতিটা প্রধান সড়কে চেকপোস্ট, নিয়মিত টহল, লাখো মানুষ একসাথে সেই রাস্তা দিয়ে হেঁটে সীমান্ত পার হবে। এটা ছিল আত্মহত্যার শামিল। তাই মানুষ বেছে নিল নদীপথ। আর নদীপথে সীমান্তের দিকে যেতে হলে চুকনগরের ভদ্রা নদীর ঘাট ছিল সবচেয়ে কাছের এবং সবচেয়ে স্বাভাবিক রাস্তা। অধ্যাপক মুনতাসির মামুনের চুকনগর গণহত্যা ৭১ এবং গবেষক সুকুমার বিশ্বাসের ৭১-এর বধ্যভূমি ও গণকবর দুটো গ্রন্থেই এই ভৌগোলিক বাধ্যবাধকতার কথা স্পষ্টভাবে উঠে এসেছে। ভদ্রা পার হলে সাতক্ষীরার তালা, কলারোয়া হয়ে কপোতাক্ষ নদ ধরে ভারতের সীমান্ত। এটাই ছিল তুলনামূলকভাবে নিরাপদ পথ। সুন্দরবনের অসংখ্য ছোট খাল আর নদী ব্যবহার করে এই পথে পাকিস্তানি বাহিনীর চোখ এড়ানো সম্ভব ছিল। তাই মে মাসের মাঝামাঝি থেকে শুরু হলো মানুষের ঢল। বাটিয়াঘাটা থেকে, দাকুব থেকে, তেরোখাতা থেকে, ফুলতলা থেকে, রামপাল থেকে, মোরেলগঞ্জ থেকে দিনের পর দিন হেঁটে আসছে মানুষ। রফিকুল ইসলাম বীর উত্তমের লক্ষ প্রাণের বিনিময়ে এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের আর্কাইভে সংরক্ষিত প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি থেকে জানা যায়, এই মানুষদের বড় অংশই ছিল প্রান্তিক কৃষক, সংখ্যালঘু হিন্দু পরিবার আর রাজনৈতিকভাবে সচেতন সাধারণ মানুষ। আর সবচেয়ে বেশি ছিল নারী, শিশু, বৃদ্ধ, যাদের পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। মে মাসের ৩য় সপ্তাহে চুকনগরের চেহারা বদলে গেল সম্পূর্ণ। বাজারের চত্বর, স্কুল মাঠ, মন্দির প্রাঙ্গণ, ভদ্রা নদীর ২ তীর, যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। বড় আম কাঁঠাল গাছের তলায় পলিথিন টানিয়ে অস্থায়ী আশ্রয়। কেউ ইট দিয়ে সাময়িক চুলা বানিয়ে একটু চাল ফুটিয়ে নেওয়ার চেষ্টা করছে। কেউ দীর্ঘ হাঁটার ক্লান্তিতে মাটিতেই শুয়ে পড়েছে। শরীরে আর উঠে দাঁড়ানোর শক্তি নেই। আর পরিবারের কর্তারা হন্যে হয়ে ঘুরছে নৌকার খোঁজে। নৌকার সংকট তখন তীব্র। চাহিদা এত বেশি যে ভাড়া বেড়েছে কয়েক গুণ। যাদের কাছে নগদ টাকা নেই তারা বিক্রি করে দিচ্ছে শেষ সম্বল। স্ত্রীর গলার হার,
বাড়িতে থাকা কাঁসার থালা, পুরনো রেডিও, যা পাচ্ছে যে দামে পাচ্ছে, কারণ বেঁচে থাকাটাই তখন সবচেয়ে দামি জিনিস। 19শে মে রাত। চুকনগরে তখন লক্ষাধিক মানুষ। দিনের উত্তেজনা একটু থিতিয়েছে। খোলা আকাশের নিচে, মাটিতে, গাছের তলায় মানুষ ঘুমিয়ে পড়ছে। ক্লান্ত শরীর, কিন্তু বুকে একটা আশা। ভোর হলেই নৌকা মিলবে, ভোর হলেই রওনা হওয়া যাবে, ভোর হলেই বোধহয় বাঁচা যাবে। এই বিশাল মানব সমুদ্রের কোথাও কেউ জানত না। তাদের একত্রিত হওয়ার খবর আগেই চলে গেছে ওয়্যারলেসে। স্থানীয় দোসররা পাঠিয়ে দিয়েছে খুলনা ক্যান্টনমেন্টে। সেখানে তখন ট্রাক আর জিপের কনভয়ে অস্ত্র বোঝাই হচ্ছে, ম্যাগাজিন লোড হচ্ছে। সামরিক মানচিত্রে একটা বিন্দু চিহ্নিত করা হয়েছে। সেই বিন্দুর নাম চুকনগর। ঘুমন্ত লক্ষ মানুষ জানে না, ভোরের আলো আসার আগেই তাদের জন্য আসছে অন্য কিছু। তৃতীয় অধ্যায়, 20শে মের সকাল। 20শে মে, বৃহস্পতিবার, ভোরবেলা। চুকনগরে ঘুম ভাঙছে লক্ষ মানুষের। কেউ নদীর ঘোলা পানিতে হাত মুখ ধুচ্ছে, কেউ ইট দিয়ে বানানো অস্থায়ী চুলায় একটু চাল চড়িয়েছে। ছোট শিশুরা মায়ের কোলে ঘুমিয়ে, বৃদ্ধরা গাছের তলায় বসে আছে। চোখে ক্লান্তি, কিন্তু মুখে একটা হালকা স্বস্তি, কারণ আজকে নৌকা মিলবে, আজকেই রওনা হওয়া যাবে। কিন্তু সেই নৌকা আসছিল না। ভদ্রা নদীর ঘাটে হাজার হাজার মানুষ ভিড় করে আছে। নৌকার সংখ্যা সীমিত। যে কজন মাঝি আছে তারা সুযোগ বুঝে ভাড়া তুলেছে আকাশে, স্বাভাবিকের 10 থেকে 20 গুণ। আগের রাতেই যাদের কাছে টাকা বা গয়না ছিল তারা চলে গেছে। যারা দিনমজুর, যাদের পকেট খালি, তারা বসে আছে, অপেক্ষা করছে হয়তো দাম কমবে, হয়তো কোনো পথ বের হবে। এই অর্থনৈতিক অসহায়ত্বই সেদিন হাজার হাজার মানুষকে চুকনগরের মাটিতে আটকে রেখেছিল। আর সেই আটকে থাকাটাই হয়ে উঠেছিল তাদের মৃত্যুর ফাঁদ। কারণ চুকনগর থেকে কয়েক কিলোমিটার দূরে তখন অন্য একটা প্রস্তুতি চলছিল। গবেষক সুকুমার বিশ্বাসের 71-এর বদ্ধভূমি ও গণকবর এবং অধ্যাপক মুনতাসির মামুনের চুকনগর গণহত্যা 71, 2 গ্রন্থের তথ্য মেলালে যে ছবিটা বেরিয়ে আসে তা ভয়াবহ। 19শে মে রাতেই স্থানীয় শান্তি কমিটির সদস্য এবং রাজাকাররা সাধারণ মানুষের বেশে ঘুরে বেরিয়েছে চুকনগর বাজারে। মানুষের সংখ্যা গণনা করেছে, নদীপথ দেখেছে, বাজারের চারপাশের রাস্তা চিনে নিয়েছে। তারপর সেই তথ্য পাঠিয়েছে খুলনা ক্যান্টনমেন্টে। সামরিক ভাষায় এই জায়গাটা ছিল আদর্শ কিলিং জোন। 3 দিকে সরু মেঠো পথ, একদিকে নদী, লক্ষাধিক মানুষ। কোনো অস্ত্র নেই, পালানোর জায়গা নেই। এর চেয়ে সহজ শিকার আর কি হতে পারে? সকাল 8টার পর থেকে মানুষের মধ্যে একটা অস্থিরতা বাড়ছিল। ঠিক কী কারণে সেটা কেউ বলতে পারত না। হয়তো প্রবৃত্তি, হয়তো বাতাসে কিছু একটা ছিল। আনুমানিক 9টার দিকে আশেপাশের গ্রাম থেকে কয়েকজন ছুটতে ছুটতে এলো, হাঁপাচ্ছে, চোখে আতঙ্ক। পাকিস্তানি মিলিটারি আসছে, ডুমুরিয়ার দিক থেকে গাড়ি দেখা গেছে। এই একটা কথা মুহূর্তের মধ্যে পুরো চুকনগরের বাতাস বদলে গেল। মুক্তিযুদ্ধ জাদুঘরের আর্কাইভে সংরক্ষিত প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিতে সেই মুহূর্তের বর্ণনা আছে। যারা বেঁচে ফিরেছিল তারা বলেছে, একটা বিদ্যুৎ খেলে গিয়েছিল পুরো জনসমুদ্রে। মানুষ উঠে দাঁড়ালো, কেউ জিনিস ফেলে নদীর দিকে দৌড়ালো, কেউ পাট খেতে ঢুকে গেল, কেউ সন্তানকে বুকে চেপে ধরে দিশেহারা হয়ে এদিক সেদিক ছুটছে। কিন্তু পালাবে কোথায়? চারপাশে সরু মেঠো রাস্তাগুলো মানুষে মানুষে ভরে গেছে। কেউ এগোতে পারছে না, কেউ সরতে পারছে না। এক মানব জট। একদিকে নদীতে নৌকা নেই, অন্যদিকে পথ বন্ধ। পেছনে কি আসছে সেটা জানে, কিন্তু কোন দিকে যাবে সেটা জানে না। তখন সকাল আনুমানিক 10টা। দূর থেকে একটা শব্দ আসতে শুরু করলো, ভারী ইঞ্জিনের গর্জন। ধুলো উঠছে চুকনগর সাতক্ষীরা সড়কে। জলপাই রঙের ট্রাক, জিপ, কনভয়, স্বয়ংক্রিয় অস্ত্র কাঁধে নিয়ে পাকিস্তানি সেনারা নামছে। ভদ্রা নদীর তীরের লক্ষাধিক মানুষ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। তারা বুঝে গেছে সময় শেষ। চতুর্থ অধ্যায়, জল্লাদদের প্রবেশ।
সামরিক বিজ্ঞানে কর্ডন অ্যান্ড অ্যানাইহিলেশন বা ঘেরাও এবং নিশ্চিহ্নকরণ একটি সুপরিচিত এবং অত্যন্ত প্রাণঘাতী কৌশল। যখন এই নিপুণ সামরিক কৌশলটি যুদ্ধক্ষেত্রে কোনো সশস্ত্র প্রতিপক্ষের বদলে লাখো নিরস্ত্র এবং ভীতসন্ত্রস্ত বেসামরিক মানুষের ওপর প্রয়োগ করা হয়, তখন তার ফলাফল হয় একটি সুনিশ্চিত এবং বীভৎস গণহত্যা। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী বেসামরিক নাগরিকদের ওপর এ ধরনের কৌশল প্রয়োগ করত। 1971 সালের 20 মে সকাল আনুমানিক 10টায় চুকনগরের ঠিক এই সামরিক কৌশলটিরই বাস্তব এবং নির্মম প্রয়োগ ঘটেছিল। ঘড়ির কাঁটা 10টা ছোঁয়ার সাথে সাথেই চুকনগরের চারপাশের সমস্ত কোলাহল যেন একটি যান্ত্রিক দানবের গর্জনের নিচে চাপা পড়ে যায়। খুলনা সাতক্ষীরা মহাসড়ক ধরে ধুলোর মেঘ উড়িয়ে তীব্র গতিতে এগিয়ে আসে পাকিস্তানি সামরিক বাহিনীর ভারী ট্রাক এবং জিপের কনভয়। এটি কোনো সাধারণ টহল ছিল না, এটি ছিল একটি সুনির্দিষ্ট সামরিক টার্গেট বা লক্ষ্যবস্তু ধ্বংসের চূড়ান্ত মিশন। ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনের গবেষণাধর্মী গ্রন্থ চুকনগর গণহত্যা 71 এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের আর্কাইভ নথিপত্র থেকে জানা যায়, সেই সকালে চুকনগরে আক্রমণকারী এই বাহিনীটি মূলত পাকিস্তানি সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের একটি সুসজ্জিত কমান্ডো দল ছিল। ভারী অস্ত্রশস্ত্র, স্বয়ংক্রিয় রাইফেল এবং লাইট মেশিন গান বা এলএমজিতে সজ্জিত এই নিয়মিত সামরিক বাহিনীর সাথে যোগ দিয়েছিল স্থানীয় দোসর এবং শান্তি কমিটির একদল সশস্ত্র সদস্য। সামরিক কনভয়টি যখন চুকনগর বাজারের একেবারে কাছাকাছি পৌঁছায়, তখন তারা তাদের চিরাচরিত সামরিক প্রোটোকল ভেঙে একটি অত্যন্ত আগ্রাসী এবং দ্রুত গতির মোতায়েন কৌশল বা র্যাপিড ডিপ্লয়মেন্ট পলিসি গ্রহণ করে। ট্রাকগুলো পুরোপুরি থামার আগেই সশস্ত্র সেনারা লাফিয়ে নিচে নেমে আসে এবং অত্যন্ত দ্রুততার সাথে বাজারের চারপাশের গুরুত্বপূর্ণ ভৌগোলিক পয়েন্টগুলোর নিয়ন্ত্রণ নিতে শুরু করে। তাদের শারীরিক ভাষা এবং সামরিক বিন্যাস থেকে এটি স্পষ্ট ছিল যে তারা এখানে কোনো তল্লাশি বা জিজ্ঞাসাবাদের জন্য আসেনি। তাদের একমাত্র উদ্দেশ্য চূড়ান্ত এবং সার্বিক ধ্বংসযজ্ঞ। ভৌগোলিক দিক থেকে চুকনগর ছিল একটি আবদ্ধ বা বোটলনেক এলাকা। এর একপাশে ছিল ভদ্রা নদী, যা পার হওয়া ছিল অত্যন্ত সময় সাপেক্ষ এবং কঠিন। অন্য 3 দিক ছিল সড়ক এবং মেঠো পথ দিয়ে ঘেরা। পাকিস্তানি বাহিনীর কমান্ডিং অফিসার অত্যন্ত নিখুঁত সামরিক দক্ষতায় এই ভৌগোলিক সীমাবদ্ধতাটিকে তাদের সবচেয়ে বড় সুবিধায় পরিণত করেন। তারা প্রথমে 3টি সুনির্দিষ্ট দলে বিভক্ত হয়ে যায়। প্রথম দলটি মূল খুলনা সাতক্ষীরা সড়কটি পুরোপুরি ব্লক করে দেয়, যাতে কোনো মানুষ মূল সড়ক ব্যবহার করে পালাতে না পারে। দ্বিতীয় দলটি চুকনগর বাজারের পশ্চিম দিকের মেঠো পথ এবং পার্শ্ববর্তী গ্রামগুলোর সংযোগস্থলগুলোর নিয়ন্ত্রণ নেয়। আর তৃতীয় এবং সবচেয়ে ভারী অস্ত্রে সজ্জিত দলটি সরাসরি বাজারের কেন্দ্রস্থলে এবং ভদ্রা নদীর তীরের দিকে অগ্রসর হয়। গবেষক সুকুমার বিশ্বাসের 71-এর বদ্ধভূমি ও গণকবর বইয়ের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, এটি ছিল একটি নিখুঁত ইউ শেপড বা ইংরেজি ইউ আকৃতির ঘেরাও কৌশল। তারা মানুষের স্থলপথে পালানোর সমস্ত রাস্তা সুকৌশলে বন্ধ করে দিয়েছিল এবং তাদের একমাত্র খোলা পথ হিসেবে রেখেছিল ভদ্রা নদীকে। সামরিক পরিভাষায় একে বলা হয় কিলিং জোন বা বদ্ধভূমিতে লক্ষ্যবস্তুকে আটকে ফেলা। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী এই ঘেরাও প্রক্রিয়ায় স্থানীয় রাজাকারেরা অত্যন্ত ভয়ঙ্কর ভূমিকা পালন করেছিল। তারা পাকিস্তানি সেনাদের পথ চিনিয়ে প্রতিটি ছোট গলি এবং বের হওয়ার রাস্তা চিহ্নিত করে দিয়েছিল, যাতে একটি মানুষও ঘেরাওয়ের বাইরে যেতে না পারে। লাখ লাখ মানুষ যখন বুঝতে পারে যে তারা চারপাশ থেকে অবরুদ্ধ, তখন পুরো চুকনগরে সৃষ্টি হয় এক অবর্ণনীয় মনস্তাত্ত্বিক এবং শারীরিক বিশৃঙ্খলা। আত্মরক্ষার আদিম প্রবৃত্তিতে মানুষ দিকবিদিক শূন্য হয়ে ছুটতে শুরু করে, কিন্তু পালানোর কোনো পথ খোলা ছিল না। চারপাশের সরু রাস্তাগুলো মানুষের ভিড়ে আগেই অবরুদ্ধ ছিল। তার উপর এখন যুক্ত হয়েছে স্বয়ংক্রিয় অস্ত্রের মুখে দাঁড়িয়ে থাকা জল্লাদ বাহিনীর সারি। বাজারের ভেতর, চাঁদনি কালী মন্দিরের প্রাঙ্গণে এবং নদীর তীরে লাখো মানুষের জটলায় একটি ভয়ঙ্কর পদদলিত হওয়ার বা স্ট্যাম্পিড পরিস্থিতি তৈরি হয়। বাঁচার জন্য মানুষ একে অপরের ওপর দিয়ে ডিঙিয়ে যাওয়ার মরিয়া চেষ্টা চালায়। নারী, শিশু এবং বৃদ্ধরা ভিড়ের তীব্র চাপে মাটিতে লুটিয়ে পড়ে। মায়েদের কোল থেকে ছিটকে
লটকে পড়ে অসংখ্য শিশু। তাদের বুক ফাটা আর্তনাদ এবং বাঁচার আকুতি মুহূর্তের মধ্যেই চুকনগরের বাতাসকে ভারী করে তোলে। কিন্তু পাকিস্তানি সেনাদের চোখে কোনো ভাবান্তর ছিল না। তারা ছিল চরম পেশাদার এবং সম্পূর্ণ অনুভূতিহীন। সামরিক কমান্ডারের সুনির্দিষ্ট নির্দেশে সেনারা বাজারের গুরুত্বপূর্ণ এবং উঁচু স্থানগুলোতে তাদের লাইট মেশিন গান বা এলএমজির পজিশন সেট করতে শুরু করে। তারা এমনভাবে অস্ত্রগুলো স্থাপন করেছিল যাতে একটি নির্দিষ্ট ক্রস ফায়ার জোন বা চতুর্মুখী ফায়ারিং রেঞ্জ তৈরি করা যায়। এই ক্রস ফায়ার জোনের আওতায় বাজারের প্রতিটি ইঞ্চি জায়গা এবং ভদ্রা নদীর ঘাট সম্পূর্ণভাবে কভার করা সম্ভব হয়। এই ধরনের সামরিক বিন্যাস মূলত নিশ্চিত করে যে ফায়ারিং শুরু হলে একটি নির্দিষ্ট বৃত্তের মধ্যে থাকা কোনো কিছুই যেন অক্ষত না থাকে। লাখো মানুষের সামনে তখন কেবল জ্বলজ্বল করছে স্বয়ংক্রিয় অস্ত্রের অসংখ্য কালো নল। তাদের পেছনে ভদ্রা নদী, যা পার হওয়ার কোনো উপায় নেই। রোদ আর ধুলোয় ঢাকা সেই অবরুদ্ধ সকালে লক্ষাধিক মানুষের বুক ফাটা আর্তনাদের বিপরীতে দাঁড়িয়ে একটি ভয়ানক নীরবতা নেমে আসে পাকিস্তানি সেনাদের সারিতে। ঠিক সেই মুহূর্তে কনভয়ের সামনে দাঁড়িয়ে থাকা পাকিস্তানি কমান্ডিং অফিসার তার হাত ঘড়ির দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান। এরপর ধীরে ধীরে কোনো রকম তাড়াহুড়ো না করে তিনি তার ডান হাতটি শূন্যে তুলে ধরেন। লক্ষাধিক মানুষের বিস্ফোরিত চোখের সামনে স্বয়ংক্রিয় অস্ত্রের বোল্ট টেনে ম্যাগাজিন লোড করার ধাতব এবং হিমশীতল শব্দটি যেন পুরো চুকনগরের সময়কে এক লহমায় স্তব্ধ করে দেয়। পঞ্চম অধ্যায়, মৃত্যুর উপত্যকা। সামরিক বিজ্ঞান এবং ব্যালিস্টিক বা সমরাস্ত্রবিদ্যার একটি অত্যন্ত চরম এবং ভয়ঙ্কর সমীকরণ হল একটি স্বয়ংক্রিয় লাইট মেশিন গান বা এলএমজি প্রতি মিনিটে গড়ে প্রায় 500 থেকে 600 রাউন্ড গুলি ছুটতে সক্ষম। যখন এই স্বয়ংক্রিয় মারণাস্ত্রগুলোর লক্ষ্যবস্তু হয় মাত্র কয়েক একর জায়গার ভেতর আটকে পড়া লক্ষাধিক নিরস্ত্র মানুষের একটি জমাটবদ্ধ ভিড়, তখন সামরিক পরিভাষায় টার্গেট মিস বা লক্ষ্যভ্রষ্ট হওয়ার কোনো গাণিতিক বা বাস্তব সম্ভাবনা থাকে না। সাধারণ সমরাস্ত্রের 7.62 মিলিমিটার ক্যালিভারের প্রতিটি বুলেট কেবল একটি নয়, বরং এর তীব্র গতিবেগের কারণে একাধিক মানবদেহ ভেদ করে যাওয়ার ক্ষমতা রাখে। চুকনগরের ক্ষেত্রে এই যান্ত্রিক এবং সমরাস্ত্রের নিখুঁত সমীকরণটি জন্ম দিয়েছিল ইতিহাসের অন্যতম দ্রুততম এবং বীভৎস এক হত্যাযজ্ঞের, যেখানে মানুষের মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, বরং তা ছিল একটি সুনিপুণ গাণিতিক হিসাবের ফলাফল। 20 মে সকাল আনুমানিক 10:30 চুকনগরের বাতাসে ভাসমান চরম আতঙ্কের হিমশীতল নীরবতা ভেঙে হঠাৎ একটি মাত্র গুলির শব্দ প্রতিধ্বনিত হয়। এটি ছিল রুটিন অনুযায়ী পাকিস্তানি সামরিক বাহিনীর কমান্ডিং অফিসারের সিগন্যাল ফায়ার বা আক্রমণের চূড়ান্ত সংকেত। এই একটি মাত্র শব্দের রেশ শূন্যে মিলিয়ে যাওয়ার আগেই চুকনগরের চারদিক থেকে একসাথে গর্জে ওঠে অসংখ্য স্বয়ংক্রিয় G3 ব্যাটল রাইফেল এবং হেভি মেশিন গান। পূর্ব পরিকল্পিত কর্ডন অ্যান্ড অ্যানাইহিলেশন বা ঘেরাও এবং নিশ্চিহ্নকরণ কৌশলের চূড়ান্ত এবং সবচেয়ে প্রাণঘাতী ধাপটির আনুষ্ঠানিক সূচনা ঘটে ঠিক এই মুহূর্তটিতে। কোনো প্রকার সতর্কতা, আত্মসমর্পণ বা সরে যাওয়ার সুযোগ না দিয়েই সরাসরি ব্রাশ ফায়ার শুরু করা হয়। ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনের চুকনগর গণহত্যা 71 এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের আর্কাইভে সংরক্ষিত প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফেরা মানুষদের অডিও জবানবন্দি বিশ্লেষণ করলে এই ব্রাশ ফায়ারের সামরিক ধরন সম্পর্কে একটি অত্যন্ত স্পষ্ট এবং নির্মোহ ধারণা পাওয়া যায়। পাকিস্তানি সামরিক বাহিনী সেদিন কোনো নির্দিষ্ট ব্যক্তি, বয়স বা লিঙ্গকে আলাদা করে লক্ষ্যবস্তু বানায়নি। তাদের ফায়ারিং ছিল সম্পূর্ণ নির্বিচার এবং যান্ত্রিক। সামরিক ম্যানুয়াল অনুযায়ী তারা তাদের অস্ত্রগুলো মানুষের ভিড়ের মাঝ বরাবর তাক করে সুইপিং মোশন বা অর্ধ বৃত্তাকারে চালাতে থাকে। এতে করে একটি নির্দিষ্ট ফায়ারিং রেঞ্জের মধ্যে থাকা প্রতিটি জীবিত প্রাণী জ্যামিতিক হারে মৃত্যুর মুখে পতিত হয়। প্রথম ধাক্কার ফায়ারিং শুরু হওয়ার পর চুকনগরের আবদ্ধ সীমানার ভেতর যে অবর্ণনীয় বিশৃঙ্খলা তৈরি হয় তা মানবীয় কল্পনার অতীত। গুলির প্রচণ্ড শব্দে চুকনগর বাজার, মূল সড়ক সংলগ্ন অংশ এবং ভদ্রা নদীর তীরে সৃষ্টি হয় এক চরম মাত্রার স্ট্যাম্পিড বা পদদলিত হওয়ার ঘটনা।
প্রথম কয়েক সেকেন্ডের ব্রাশ ফায়ারের মধ্যেই শত শত মানুষ মাটিতে লুটিয়ে পড়ে। যারা প্রাথমিক আক্রমণের পর প্রাণে বেঁচে যায় তারা আত্মরক্ষার আদিম প্রবৃত্তিতে দিক বিদিক শূন্য হয়ে ছুটতে শুরু করে, কিন্তু চারদিক থেকে ধেয়ে আসা ক্রস ফায়ারের কারণে তাদের পালানোর কোনো পথ খোলা ছিল না। ভিড়ের তীব্র চাপে নারী, শিশু এবং বৃদ্ধরা মাটিতে পড়ে যায় এবং তাদের ওপর দিয়েই হাজার হাজার মানুষ দৌড়াতে থাকে। মায়েদের কোল থেকে ছিটকে পড়ে অসংখ্য শিশু। তাদের বুক ফাটা আর্তনাদ এবং বাঁচার আকুতি মুহূর্তের মধ্যেই স্বয়ংক্রিয় অস্ত্রের একটানা গর্জনের নিচে সম্পূর্ণভাবে চাপা পড়ে যায়। ভৌগোলিক অবস্থান এবং জনঘনত্বের কারণে চুকনগর বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত স্থানীয় চাঁদনী এবং পার্শ্ববর্তী কালী মন্দির প্রাঙ্গণে সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছিল। সাধারণ এবং প্রান্তিক মানুষের মনে একটি মনস্তাত্ত্বিক এবং ভ্রান্ত বিশ্বাস ছিল যে ধর্মীয় উপাসনালয় হয়তো তাদের এই সামরিক আক্রমণ থেকে রক্ষা করবে, কিন্তু সামরিক আগ্রাসনে কোনো নির্দিষ্ট ভবন বা উপাসনালয়ের কোনো বিশেষ মর্যাদা ছিল না। গবেষক সুকুমার বিশ্বাসের ৭১-এর বধ্যভূমি ও গণকবর গ্রন্থে উল্লেখ রয়েছে যে পাকিস্তানি সেনারা বাজারের কেন্দ্রস্থলে পজিশন নিয়ে সরাসরি কালী মন্দির এবং চাঁদনির দিকে লক্ষ্য করে টানা ব্রাশ ফায়ার অব্যাহত রাখে। উপাসনালয়ের দেয়াল এবং টিনের চালা ভেদ করে শত শত বুলেট ভেতরে অবস্থানরত হাজারো মানুষের শরীর এফোর ওফোর করে দেয়। মুহূর্তের মধ্যেই সেই নিরাপদ আশ্রয়স্থলটি একটি ভয়াবহ এবং রক্তাক্ত বধ্যভূমিতে রূপান্তরিত হয়। এই ধ্বংসযজ্ঞের ধারাবাহিকতা এবং যান্ত্রিক প্রকৃতি ছিল অত্যন্ত নিখুঁত। ফায়ারিংয়ের তীব্রতা এতই বেশি ছিল যে পাকিস্তানি সেনাদের কয়েক মিনিট পরপরই তাদের ম্যাগাজিন পরিবর্তন করতে হচ্ছিল। প্রতিটি ফাঁকা কার্তুজ মাটিতে পড়ার ধাতব শব্দ মিশে যাচ্ছিল অসংখ্য মানুষের গোঙানি এবং মৃত্যুর শব্দের সাথে। ফায়ারিং জোন থেকে সামান্য দূরে থাকা স্থানীয় দোসর বা রাজাকারেরা এই পুরো সময়টাতে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে। তারা নিশ্চিত করছিল যেন ঘেরাওয়ের কোনো অংশ দিয়ে কেউ ফসকে বেরিয়ে যেতে না পারে। কেউ ঝোপঝাড় বা ডোবায় লুকানোর চেষ্টা করলে তাকে সরাসরি গুলি করে হত্যা করা হচ্ছিল। মাত্র ৪৫ মিনিট বা ১ ঘন্টারও কম সময়ের মধ্যে চুকনগর বাজারের মেঠো পথ, স্থানীয় স্কুল মাঠ এবং পার্শ্ববর্তী পতিত জমিগুলো মানুষের নিথর দেহে সম্পূর্ণভাবে ঢেকে যায়। লাশের স্তূপ এতই বেশি এবং ঘন ছিল যে বেঁচে থাকা মানুষদের পালানোর জন্য মাটিতে পা ফেলার মতো কোনো ফাঁকা জায়গা অবশিষ্ট ছিল না। প্রতিটি বুলেটের আঘাতে এক একটি পরিবারের অস্তিত্ব চিরতরে মুছে যাচ্ছিল। চারপাশের কয়েক বর্গ কিলোমিটার এলাকার বাতাস পোড়া বারুদ আর তাজা রক্তের তীব্র বমি উদ্রেককারী গন্ধে ভারী হয়ে ওঠে। স্থলভাগে যখন মৃত্যুর এই যান্ত্রিক এবং বীভৎস তাণ্ডব চলছে, তখন অবরুদ্ধ মানুষের একটি বড় অংশ বুঝতে পারে যে মাটির ওপরে তাদের বাঁচার আর কোনো গাণিতিক সম্ভাবনা অবশিষ্ট নেই। চারদিকের ঘেরাও, স্বয়ংক্রিয় অস্ত্রের ক্রসফায়ার এবং লাশের স্তূপ ডিঙিয়ে স্থলপথে পালানোর সমস্ত পথ সম্পূর্ণ রুদ্ধ। মরিয়া হয়ে হাজার হাজার মানুষ তখন তাদের শেষ বিকল্পের দিকে ছুটে যেতে থাকে। তাদের সামনে তখন কেবল একটি খোলা পথ দৃশ্যমান, প্রমত্তা ভদ্রা নদী। আত্মরক্ষার আদিম এবং চূড়ান্ত তাগিদে হাজার হাজার মানুষ একসাথে নদীর গভীর পানিতে ঝাঁপ দিতে শুরু করে। কিন্তু আতঙ্কগ্রস্ত এই মানুষগুলো জানত না নদীর তীরে পজিশন নেওয়া হেভি মেশিন গানের কালো নলগুলো ততক্ষণে তাদের টার্গেট পরিবর্তন করে সরাসরি নদীর পানির দিকেই তাক করা শুরু করেছে। অধ্যায় ৬, রক্তস্নাত ভদ্রা নদী। সমরাস্ত্র বিজ্ঞান এবং হাইড্রোডাইনামিক্স বা প্রবাহী বলবিদ্যার সূত্র অনুযায়ী পানির নিচে সাধারণ আগ্নেয়াস্ত্রের বুলেটের গতিবেগ এবং আঘাত করার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। মানবীয় মনস্তত্ত্বেও পানিকে একটি প্রাকৃতিক ঢাল বা নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচনা করার একটি আদিম প্রবৃত্তি কাজ করে। ১৯৭১ সালের ২০ মে চুকনগরের স্থলভাগে যখন পাকিস্তানি বাহিনীর স্বয়ংক্রিয় অস্ত্রের নির্বিচার ধ্বংসযজ্ঞ চলছিল, তখন অবরুদ্ধ লক্ষাধিক মানুষের একটি বড় অংশ এই আদিম প্রবৃত্তির বশবর্তী হয়েই প্রমত্তা ভদ্রা নদীর দিকে ছুটে গিয়েছিল। তারা ভেবেছিল নদীর গভীর পানিতে ডুব দিয়ে বা সাঁতরে ওপারে পৌঁছাতে পারলে হয়তো স্বয়ংক্রিয় অস্ত্রের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। কিন্তু ভারী মেশিন গান বা HMG এর বর্মভেদী বুলেটের সামনে পানির এই প্রাকৃতিক ঢাল যে সম্পূর্ণ অকার্যকর
তার এক মর্মান্তিক এবং রক্তাক্ত বৈজ্ঞানিক প্রমাণ সেদিন ভদ্রা নদীর বুকে রচিত হয়েছিল। স্থলভাগের চারদিক থেকে ধেয়ে আসা ক্রসফায়ার এবং লাশের স্তূপ ডিঙিয়ে হাজার হাজার মানুষ যখন বুঝতে পারে যে মাটিতে তাদের বাঁচার আর কোনো গাণিতিক সম্ভাবনা নেই, তখন তারা নদীর দিকে মরিয়া হয়ে ছুটতে শুরু করে। বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের আর্কাইভ নথিপত্র এবং ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনের গবেষণাধর্মী গ্রন্থ চুকনগর গণহত্যা ৭১ এর প্রামাণ্য তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, আত্মরক্ষার তাগিদে নারী, শিশু, বৃদ্ধ নির্বিশেষে হাজার হাজার মানুষ একসাথে ভদ্রা নদীর ঘোলা পানিতে ঝাঁপিয়ে পড়ে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে নদীর পাড় থেকে শুরু করে মাঝ নদী পর্যন্ত মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। যাদের সাঁতার জানা ছিল তারা দ্রুত ওপারে যাওয়ার চেষ্টা করছিল, আর যারা সাঁতার জানত না, বিশেষ করে শিশু এবং বয়স্করা, তারা নদীর তীরে থাকা নৌকাগুলোর আড়ালে বা কচুরিপানার নিচে লুকিয়ে থাকার আপ্রাণ চেষ্টা করছিল। এটা ছিল বেঁচে থাকার এক মরিয়া এবং বিশৃঙ্খল জলজ সংগ্রাম। কিন্তু পাকিস্তানি সামরিক বাহিনীর কমান্ডিং অফিসার এবং তার পদাতিক দল এই পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। ঘেরাও এবং নিশ্চিহ্নকরণ কৌশলের ম্যানুয়াল অনুযায়ী স্থলভাগের লক্ষ্যবস্তু যখন জলপথের দিকে ধাবিত হয়, তখন আক্রমণকারী বাহিনীর ফায়ারিং পজিশনও দ্রুত পরিবর্তন করতে হয়। গবেষক সুকুমার বিশ্বাসের ৭১-এর বধ্যভূমি ও গণকবর এবং রফিকুল ইসলাম বীর উত্তমের লক্ষ প্রাণের বিনিময়ে বইয়ের তথ্য অনুযায়ী পাকিস্তানি সেনারা অত্যন্ত দ্রুততার সাথে নদীর তীরে তাদের ভারী মেশিন গান এবং এলএমজিগুলোর পজিশন নতুন করে স্থাপন করে। তারা নদীর তীরের উঁচু স্থান এবং পরিত্যক্ত নৌকাগুলোর উপর তাদের স্বয়ংক্রিয় অস্ত্রগুলো সেট করে সরাসরি নদীর পানির দিকে তাক করে। সামরিক পরিভাষায় এটি ছিল একটি এলিভেটেড ফায়ারিং পজিশন বা উঁচু স্থান থেকে নিচের দিকে গুলিবর্ষণ। এই কৌশলটি ভাসমান বা সাঁতার কাটা লক্ষ্যবস্তুকে আঘাত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর এবং প্রাণঘাতী। সামরিক সমরাস্ত্রের বিশ্লেষণে দেখা যায়, পাকিস্তানি বাহিনীর ব্যবহৃত G3 রাইফেলের বুলেট সেকেন্ডে প্রায় 2600 ফুট বেগে ধাবিত হয়। এই প্রচণ্ড গতিবেগের বুলেট যখন সরাসরি মানবদেহে আঘাত করে, তখন তা প্রবেশ পথের তুলনায় নির্গমন পথে বিশাল ক্ষতের সৃষ্টি করে। নদীর পানিতে ভাসমান মানুষের মাথা এবং শরীরের উপরিভাগে যখন এই বুলেটগুলো আঘাত করছিল, তখন আক্ষরিক অর্থেই মানুষের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। এত বিপুল সংখ্যক মানুষের একসাথে মৃত্যু নিশ্চিত করার জন্য পাকিস্তানি সেনারা তাদের ভারী মেশিন গানের ট্রিগার চেপে ধরে একটানা সুইপিং ফায়ার বা ব্রাশ ফায়ার অব্যাহত রাখে। নদীর তীরে নতুন পজিশন নেওয়ার পর শুরু হয় দ্বিতীয় পর্যায়ের যান্ত্রিক ধ্বংসযজ্ঞ। অসংখ্য স্বয়ংক্রিয় অস্ত্র থেকে একযোগে নদীর পানিতে সাঁতরে পালানো মানুষের উপর ব্রাশ ফায়ার শুরু হয়। 7.62 মিলিমিটার ক্যালিবারের হাজার হাজার বুলেট যখন তীব্র গতিতে নদীর পানিতে আঘাত করতে শুরু করে, তখন পানি ভেদ করে তা সরাসরি মানুষের শরীরে বিদ্ধ হয়। নদীর পানি বুলেটের গতি কিছুটা কমিয়ে দিলেও এত কাছ থেকে এবং এত বিপুল সংখ্যক বুলেটের আঘাতে মৃত্যু ছিল সুনিশ্চিত। যারা ডুব দিয়ে বাঁচার চেষ্টা করেছিল, পানির নিচে দম আটকে তারা যখনই শ্বাস নেওয়ার জন্য মাথা তুলছিল, তখনই স্নাইপার টার্গেট প্র্যাকটিসের মতো তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছিল। তৎকালীন ভৌগোলিক মানচিত্র অনুযায়ী চুকনগর পয়েন্টে ভদ্রা নদী ছিল বেশ চওড়া এবং স্রোতস্বিনী। মে মাসের মাঝামাঝি সময়ে নদীতে জোয়ার ভাটার তীব্র টান ছিল, ফলে যারা পানিতে ঝাঁপ দিয়েছিল তাদের শুধুমাত্র বুলেটের হাত থেকেই বাঁচতে হয়নি, বরং লড়াই করতে হয়েছিল প্রকৃতির এক নির্মম শক্তির সাথেও। অসংখ্য নারী এবং শিশু যারা সাঁতার জানত না, তারা বুলেটের আঘাতের আগেই আতঙ্কে এবং মানুষের ভিড়ের চাপে পানিতে তলিয়ে যেতে থাকে। বাঁচার তাগিদে একে অপরকে আঁকড়ে ধরার কারণে একসাথে একাধিক মানুষের ডুবে মৃত্যুর ঘটনা ঘটে। মায়েদের কোল থেকে ছিটকে পড়া অসংখ্য শিশু চোখের পলকে নদীর প্রবল স্রোতে হারিয়ে যায়। বুলেটের আঘাতে নিহত এবং পানিতে ডুবে মারা যাওয়া মানুষের সংখ্যা এতই বিশাল ছিল যে ভদ্রা নদীর স্রোত তার স্বাভাবিক রং হারাতে শুরু করে। হাজার হাজার মানুষের শরীর থেকে নির্গত তাজা রক্তে মিশে নদীর ঘোলা পানি ক্রমশ গাঢ় লাল বর্ণ ধারণ করে। স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং বেঁচে ফেরা মানুষদের জবানবন্দিতে উঠে এসেছে সেই হাড় হিম করা দৃশ্য। যেদিকে চোখ যায় নদীর বুকে কেবল ভাসমান নিথর দেহ আর ছোপ ছোপ লাল রক্ত।
স্রোতের টানে শত শত মৃতদেহ নদীর ভাটির দিকে দ্রুত গতিতে ভেসে যেতে থাকে। ভদ্রা নদীর বুক যখন লাশের স্তূপে পরিণত এবং স্রোতের রং যখন সম্পূর্ণ লাল, তখন পাকিস্তানি সেনারা নদীর তীরে দাঁড়িয়ে অত্যন্ত নির্লিপ্তভাবে তাদের স্বয়ংক্রিয় অস্ত্রের ম্যাগাজিন পরিবর্তন করছিল। তাদের এই যান্ত্রিক এবং পদ্ধতিগত হত্যাযজ্ঞ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিল। সামরিক লক্ষ্য অর্জিত হওয়ার পর পাকিস্তানি বাহিনী যখন তাদের অস্ত্র গুটিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন এই ধ্বংসযজ্ঞের ময়দানে প্রবেশ করে আরেক দল মানুষ। তারা কোনো নিয়মিত সামরিক বাহিনীর সদস্য ছিল না। তারা পরনে কোনো জলপাই রঙের ইউনিফর্ম পরেনি, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল পাকিস্তানি জল্লাদদের চেয়েও বহুগুণ বেশি নির্মম, বিকৃত এবং সুযোগ সন্ধানী। লাশে ঢাকা এবং রক্তে ভেজা চুকনগরের মাটিতে তখন সম্পূর্ণ নতুন এক বিভীষিকা নিয়ে অপেক্ষা করছিল স্থানীয় দোসরদের এক ভয়ঙ্কর লুণ্ঠন পর্ব। সপ্তম অধ্যায়, স্থানীয় দোসর ও রাজাকারদের ভূমিকা। সামরিক ইতিহাস এবং সংঘাত অধ্যয়নের একটি অত্যন্ত পরিচিত মনস্তাত্ত্বিক ও কৌশলগত ধারণা হল ফিফথ কলাম বা গুপ্তচর বৃত্তিতে লিপ্ত স্থানীয় দোসর। যে কোনো সামরিক আগ্রাসনে একটি নিয়মিত বাহিনীর চেয়ে এই স্থানীয় দোসররাই অনেক সময় বেশি প্রাণঘাতী হয়ে ওঠে, কারণ আক্রমণকারী বিদেশি বাহিনীর কাছে ভারী সমরাস্ত্র থাকলেও তাদের কাছে স্থানীয় ভূখণ্ড, মানুষের মনস্তত্ত্ব, যাতায়াতের গোপন পথ এবং দুর্বলতাগুলোর নিখুঁত গোয়েন্দা তথ্য থাকে না, যা এই স্থানীয় দোসরদের নখদর্পণে থাকে। 1971 সালের 20 মে চুকনগর গণহত্যার ক্ষেত্রে পাকিস্তানি সামরিক বাহিনীর মূল চালিকা শক্তি ছিল এই স্থানীয় সহযোগীরা। তাদের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এবং প্রত্যক্ষ সহায়তা ছাড়া মাত্র কয়েক ঘন্টার মধ্যে এত বড় পরিসরের একটি নিখুঁত সামরিক ধ্বংসযজ্ঞ পরিচালনা করা পাকিস্তানি বাহিনীর পক্ষে কৌশলগতভাবে কোনোভাবেই সম্ভব ছিল না। বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের আর্কাইভ নথিপত্র এবং ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনের গবেষণাধর্মী গ্রন্থ চুকনগর গণহত্যা 71-এর তথ্য বিশ্লেষণ করলে এই স্থানীয় দোসরদের কৌশলগত এবং অপরাধমূলক ভূমিকার একটি অত্যন্ত স্পষ্ট চিত্র পাওয়া যায়। মে মাসের শুরু থেকেই বৃহত্তর খুলনা, ডুমুরিয়া এবং তালা অঞ্চলে শান্তি কমিটি এবং রাজাকার বাহিনীর সাংগঠনিক কাঠামো অত্যন্ত সুদৃঢ়ভাবে গড়ে উঠতে শুরু করে। চুকনগরে লক্ষাধিক মানুষের জমায়েতের খবরটি কোনো সাধারণ সামরিক টহল দলের মাধ্যমে খুলনা ক্যান্টনমেন্টে পৌঁছায়নি। স্থানীয় শান্তি কমিটির সদস্য এবং নবগঠিত রাজাকার বাহিনীর গুপ্তচরেরাই সাধারণ মানুষের বেশে চুকনগরে প্রবেশ করে এই নিখুঁত তথ্য সংগ্রহ করেছিল। তারা মানুষের সুনির্দিষ্ট অবস্থান, তাদের কাছে থাকা মূল্যবান সম্পদের পরিমাণ এবং নৌকায় নদী পার হওয়ার জন্য অপেক্ষমান মানুষের অসহায়ত্ব, এই সমস্ত তথ্য পাকিস্তানি সামরিক বাহিনীর কাছে অত্যন্ত নিখুঁতভাবে উপস্থাপন করে। গবেষক সুকুমার বিশ্বাসের 71-এর বদ্ধভূমি ও গণকবর বইয়ের ঐতিহাসিক দলিল অনুযায়ী 20 মে সকালে পাকিস্তানের সামরিক কনভয় যখন চুকনগরে প্রবেশ করে, তখন তাদের পথ প্রদর্শক হিসেবে সামনে ছিল এই স্থানীয় দোসরদের একটি বড় সশস্ত্র দল। ঘেরাও বা কর্ডন প্রক্রিয়ায় তাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি আগ্রাসী। পাকিস্তানি সেনারা যখন মূল সড়ক এবং নদীর তীরে ভারী মেশিনগান স্থাপন করছিল, তখন এই রাজাকারেরা নিশ্চিত করেছিল যেন গ্রামের ভেতরের সরু মেঠো পথ এবং ঝোপঝাড়ের আড়াল দিয়ে কেউ পালিয়ে যেতে না পারে। স্থানীয় মানুষের ভাষা এবং আচরণ সম্পর্কে তারা সম্যক অবগত থাকায় যারা নিজেদের পরিচয় লুকিয়ে পালানোর চেষ্টা করেছিল, দোসররা তাদের অত্যন্ত সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে পাকিস্তানি সেনাদের ফায়ারিং রেঞ্জের ভেতর ঠেলে দেয়। তবে সামরিক আক্রমণ শেষ হওয়ার পর এই দোসরদের ভূমিকার যে বিভৎস এবং বিকৃত মনস্তাত্ত্বিক দিকটি উন্মোচিত হয়, তা নিয়মিত সামরিক বাহিনীর ধ্বংসযজ্ঞকেও হার মানায়। প্রায় 1 ঘন্টা ধরে চলা নির্বিচার ব্রাশ ফায়ারের পর পাকিস্তানি কমান্ডিং অফিসার যখন অস্ত্র গুটিয়ে নেওয়ার নির্দেশ দেন, তখন শুরু হয় দ্বিতীয় পর্যায়ের একটি সুপরিকল্পিত অপরাধযজ্ঞ। এটি ছিল পদ্ধতিগত এবং সুসংগঠিত লুণ্ঠন। রফিকুল ইসলাম বীর উত্তমের লক্ষ প্রাণের বিনিময়ে গ্রন্থ এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিতে স্পষ্টভাবে উঠে এসেছে যে পাকিস্তানি সেনারা চলে যাওয়ার পর অথবা তাদের উপস্থিতিতেই স্থানীয় রাজাকারেরা লাশের স্তূপের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের প্রধান লক্ষ্য ছিল
বাস্তুচ্যুত এই মানুষগুলোর সাথে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার এবং বেঁচে থাকার শেষ সম্বলটুকু। বাস্তুচ্যুত মানুষেরা দেশত্যাগের সময় তাদের জীবনের সব সঞ্চয় সাথে নিয়ে বেরিয়েছিল। নারীদের শরীরে ছিল শেষ সম্বল হিসেবে রাখা স্বর্ণালঙ্কার, অনেকের কাছে ছিল কাঁসার থালা বাসন বা পোর্টেবল রেডিও। রাজাকারেরা অত্যন্ত নির্লিপ্তভাবে মৃতদেহগুলোর শরীর তল্লাশি করতে শুরু করে। নারীদের কান, নাক বা গলা থেকে স্বর্ণালঙ্কার খোলার সময় যদি তারা সামান্য বাধাও পেত, তবে তারা অত্যন্ত নির্মমভাবে তা টেনে ছিঁড়ে নিত। যারা বুলেটের আঘাতে পুরোপুরি মারা যায়নি, যন্ত্রণায় কাতরাচ্ছিল অথবা মৃত সেজে বেঁচে থাকার চেষ্টা করছিল, রাজাকারেরা তাদের পকেট এবং শরীর তল্লাশি করে সর্বস্ব কেড়ে নেয়। কোনো মুমূর্ষু মানুষ যদি এক ফোঁটা পানিও চাইত, তার বিনিময়েও তাদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র কেড়ে নেওয়ার ঐতিহাসিক প্রমাণ রয়েছে। এই লুণ্ঠন প্রক্রিয়াটি কোনো খণ্ড বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটি ছিল একটি সুসংগঠিত অর্থনৈতিক শোষণ, যা গণহত্যার ভয়াবহতাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। অর্থনৈতিক লুণ্ঠনের পাশাপাশি এই দোসরদের দ্বারা সংঘটিত আরেকটি জঘন্যতম অপরাধ ছিল নারী নির্যাতন। চুকনগর গণহত্যার ভয়াবহ ডেমোগ্রাফিক বা জনমিতিক পরিসংখ্যান হল, ব্রাশফায়ারে নিহতদের একটি বড় অংশ ছিল পরিবারের সক্ষম পুরুষ সদস্য। পুরুষদের মৃত্যুর পর তাদের পরিবারের বেঁচে যাওয়া নারী এবং তরুণীরা সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়ে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকাশনা এবং স্থানীয় গবেষকদের মতে, এই বিশৃঙ্খল এবং বিভৎস পরিস্থিতির সুযোগ নিয়ে রাজাকারেরা অসংখ্য তরুণী এবং নারীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অনেক নারীকে পাকিস্তানি সেনা ক্যাম্পগুলোতে সরবরাহ করা হয়, আবার অনেককে স্থানীয় দোসররা নিজেদের লালসা চরিতার্থ করার জন্য পার্শ্ববর্তী গ্রামগুলোতে আটকে রাখে। চোখের সামনে পরিবারের পুরুষ সদস্যদের মৃত্যু এবং সর্বস্ব হারানোর পর এই নারীদের উপর যে অবর্ণনীয় শারীরিক ও মানসিক নির্যাতন নেমে আসে, তা সভ্য সমাজের যে কোনো সংজ্ঞাকে হার মানায়। বেলা গড়িয়ে যখন দুপুরের দিকে এগোচ্ছে, পাকিস্তানের সামরিক কনভয় তখন তাদের মিশন সফল করে খুলনার দিকে ফিরে গেছে। লুণ্ঠন এবং নারীদের তুলে নেওয়ার পর স্থানীয় দোসররাও ধীরে ধীরে চুকনগরের বধ্যভূমি ত্যাগ করতে শুরু করে। মে মাসের প্রখর রোদে পড়ছে চুকনগরের মাটি। চারপাশের কয়েক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কেবল নিথর দেহের পাহাড়। বাতাসে বারুদ, রক্ত আর মৃতদেহের তীব্র গন্ধ। এই শুনশান এবং ভয়াবহ নীরবতার মধ্যেই লাশের স্তূপের নিচ থেকে রক্তে ভেজা মাটি সরিয়ে অত্যন্ত ধীর গতিতে কিছু মানুষের হাত নড়ে ওঠে। তারা মৃত নয়, তারা বেঁচে আছে, কিন্তু তাদের সামনে এখন অপেক্ষা করছে বুলেটের চেয়েও ভয়ঙ্কর আরেক মনস্তাত্ত্বিক বিভীষিকা। অষ্টম অধ্যায়, লাশের স্তূপ ও বেঁচে ফেরার গল্প। সামরিক বিজ্ঞানে এবং সংঘাতকালীন মনোবিজ্ঞানে যে কোনো বৃহৎ মাত্রার ধ্বংসযজ্ঞ বা গণহত্যার ঠিক পরের মুহূর্তটিকে বলা হয় ডেড সাইলেন্স বা মৃত নীরবতা। একটানা স্বয়ংক্রিয় অস্ত্রের গর্জনের পর যখন হঠাৎ চারপাশ স্তব্ধ হয়ে যায়, তখন মানব মস্তিষ্ক তাৎক্ষণিকভাবে এই চরম বাস্তবতাকে প্রক্রিয়াজাত করতে ব্যর্থ হয়। 1971 সালের 20 মে দুপুর আনুমানিক 1:30টা চুকনগর বাজার এবং চতুর্শ্রেণী ভদ্রা নদীর তীর জুড়ে তখন এমনই এক হিমশীতল এবং অবর্ণনীয় নীরবতা বিরাজ করছিল। মাত্র কয়েক ঘন্টা আগেও যে নির্দিষ্ট ভৌগোলিক বিন্দুটিতে লক্ষাধিক মানুষের পদচারণা এবং বাঁচার তীব্র আকুতি ছিল, তা তখন রূপান্তরিত হয়েছে একটি বিস্তীর্ণ নিস্তব্ধ বদ্ধভূমিতে। বাতাসে কেবল পড়ে যাওয়া বারুদের রাসায়নিক গন্ধ এবং হাজার হাজার মানুষের শরীর থেকে নির্গত জমাট বাঁধা তাজা রক্তের বমি উদ্রেককারী উৎকট গন্ধ ভাসছিল। ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনের চুকনগর গণহত্যা 71 এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের আর্কাইভ নথিপত্র বিশ্লেষণ করলে এই নারকীয় ধ্বংসযজ্ঞের পর বেঁচে ফেরা মানুষদের ভয়াবহ মনস্তাত্ত্বিক এবং শারীরিক অভিজ্ঞতার একটি নির্মোহ ও প্রামাণ্য চিত্র পাওয়া যায়। ব্রাশফায়ার এবং স্থানীয় দোসর বা রাজাকারদের সুসংগঠিত লুণ্ঠন পর্ব শেষ হওয়ার পর চুকনগরের চারপাশের কয়েক বর্গ কিলোমিটার এলাকা সম্পূর্ণ জনশূন্য মনে হচ্ছিল। কিন্তু এই লাশের পাহাড়ের নিচে অত্যন্ত সুকৌশলে এমন কিছু মানুষ লুকিয়েছিল, যারা সামরিক পরিভাষায় ক্যাজুয়ালিটি সার্ভাইভার বা ঘটনাক্রমে বেঁচে যাওয়া ব্যক্তি। তারা
তারা শারীরিকভাবে অক্ষত বা আংশিক আহত হলেও মনস্তাত্ত্বিকভাবে তারা তখন চরম ট্রমা বা আঘাতের শিকার। বেঁচে ফেরা এই মানুষদের বেঁচে থাকার কৌশলটি ছিল চরম এবং আদিম। সামরিক পরিভাষায় একে বলা হয় ট্যাকটিক্যাল ফেইনিং অফ ডেথ বা কৌশলগতভাবে মৃত হওয়ার অভিনয়। স্বয়ংক্রিয় অস্ত্রের একটানা ফায়ারিংয়ের সময় যখন তাদের আশেপাশের মানুষ, এমনকি নিজেদের পরিবারের সদস্যরা বুলেটের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ছিল, তখন আত্মরক্ষার চূড়ান্ত তাগিদে অনেকেই সেই মৃতদেহগুলোর নিচে নিজেদের লুকিয়ে ফেলেছিল। গবেষক সুকুমার বিশ্বাসের ৭১-এর বধ্যভূমি ও গণকবর গ্রন্থে সংরক্ষিত প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিতে স্পষ্টভাবে উঠে এসেছে যে বাঁচার জন্য অনেককে তাদের নিহত পিতা, মাতা বা সন্তানের লাশের নিচে ঘণ্টার পর ঘণ্টা নিথর হয়ে পড়ে থাকতে হয়েছে। রাজাকারেরা যখন মৃতদেহগুলোর শরীর তল্লাশি করছিল, তখনও তারা নিঃশ্বাস বন্ধ করে মৃত মানুষের নিখুঁত অভিনয় করে গেছে। তাদের নিজেদের শরীরের ওপর ক্রমশ জমছিল আপনজনদের শরীর থেকে নির্গত জমাট বাঁধা রক্ত। মে মাসের দুপুরের প্রখর সূর্য তখন মাথার ওপর। লাশের স্তূপের নিচে আটকে থাকা এই মানুষগুলোর জন্য সময় যেন পুরোপুরি স্থবির হয়ে গিয়েছিল। একদিকে চরম তৃষ্ণা, ডিহাইড্রেশন এবং অসহনীয় গরম, অন্যদিকে ধরা পড়লে সুনিশ্চিত মৃত্যুর ভয়। এই অবর্ণনীয় মনস্তাত্ত্বিক চাপের মধ্যে তারা নিঃশ্বাস আটকে অপেক্ষা করছিল কখন চারপাশের পরিবেশ সম্পূর্ণ শান্ত হবে। বিকালের দিকে যখন তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিশ্চিত হয় যে নিয়মিত ঘাতক বাহিনী এবং স্থানীয় দোসররা সম্পূর্ণভাবে এলাকা ত্যাগ করেছে, তখন অত্যন্ত সতর্কতার সাথে তারা লাশের স্তূপের ভেতর থেকে নড়ে ওঠে। এই লাশের স্তূপ ভেদ করে উঠে দাঁড়ানোর প্রক্রিয়াটি ছিল শারীরিকভাবে অত্যন্ত কঠিন এবং মানসিকভাবে চরম যন্ত্রণাদায়ক। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকাশনা এবং রফিকুল ইসলাম বীর উত্তমের লক্ষ প্রাণের বিনিময়ে গ্রন্থের ঐতিহাসিক তথ্য অনুযায়ী বেঁচে ফেরা মানুষদের অনেককেই তাদের শরীরের উপর থেকে একাধিক ভারী এবং রক্তমাখা মৃতদেহ সরিয়ে উঠে দাঁড়াতে হয়েছিল। একজন প্রাপ্তবয়স্ক মানুষের ডেড ওয়েট বা মৃত ওজন সরানো শারীরিকভাবে অত্যন্ত শ্রমসাধ্য একটি কাজ। দীর্ঘক্ষণ লাশের নিচে আটকে থাকা ক্লান্ত এবং অভুক্ত মানুষগুলোকে তাদের শেষ শক্তিটুকু সঞ্চয় করে এই মৃতদেহগুলো সরাতে হয়েছিল। উঠে দাঁড়ানোর পর তাদের চোখের সামনে উন্মোচিত হয় এক বীভৎস ডেমোগ্রাফিক ধ্বংসচিত্র। পুরো চুকনগর বাজার, মেঠো পথ, চাঁদনি এবং কালীমন্দির প্রাঙ্গণ, কোথাও মাটিতে পা ফেলার মতো সামান্যতম ফাঁকা জায়গা অবশিষ্ট নেই। কেবল লাশ আর লাশ। ভদ্রা নদীর পানিতে ভাসছে অসংখ্য মানুষের নিথর দেহ এবং নদীর স্রোত তখনও লাল বর্ণ ধারণ করে আছে। বেঁচে ফেরা এই মানুষগুলোর শারীরিক এবং মানসিক অবস্থা ছিল চরম বিপর্যয়কর। তাদের সারা শরীর অন্যের রক্তে মাখা। অনেকের শরীরে বুলেটের স্প্রিন্টার বা ছররা গুলিবিদ্ধ, কিন্তু শারীরিক আঘাতের চেয়ে তাদের পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি এর মাত্রা ছিল বহুগুণ বেশি। চোখের সামনে কয়েক মিনিটের ব্যবধানে নিজেদের পুরো পরিবারকে নিশ্চিহ্ন হয়ে যেতে দেখে তাদের মস্তিষ্ক সম্পূর্ণ অসাড় হয়ে পড়েছিল। চরম মানসিক ধাক্কায় তাদের স্নায়ুতন্ত্র স্বাভাবিক কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। ঐতিহাসিক দলিলগুলোতে এমন অনেক মর্মান্তিক ঘটনার উল্লেখ রয়েছে, যেখানে দেখা গেছে বুলেটের আঘাতে নিহত মায়ের বুকের ওপর পড়ে থাকা অবুঝ শিশু তখনও বেঁচে থাকার তাগিদে স্তন্যপানের চেষ্টা করছে। এই চরম দৃশ্যগুলো মানুষের সহ্য ক্ষমতার অতীত ছিল। অনেকেই ডুকরে কাঁদছিল, কেউ বা সম্পূর্ণ নির্বাক হয়ে লাশের স্তূপের মধ্যে নিজেদের হারিয়ে যাওয়া সন্তান বা পিতামাতাকে পাগলের মতো খুঁজছিল। অনেকেই নিথর দেহগুলোর মুখ উল্টে উল্টে আপনজনদের শনাক্ত করার মরিয়া চেষ্টা চালাচ্ছিল। কিন্তু এই শোক পালনের বা মৃতদেহগুলোর শনাক্ত করার জন্য কোনো যৌক্তিক সময় তাদের হাতে অবশিষ্ট ছিল না। টিকে থাকার আদিম প্রবৃত্তি তাদের নির্দেশ দিচ্ছিল যত দ্রুত সম্ভব এই বদ্ধভূমি ত্যাগ করতে। তারা পরিষ্কার বুঝতে পারছিল যে কোনো মুহূর্তে ঘাতক বাহিনী বা স্থানীয় সশস্ত্র দোসররা পুনরায় এই স্থানে ফিরে আসতে পারে। যারা অক্ষত ছিল বা সামান্য আহত হয়েছিল, তারা তাদের পরিবারের বেঁচে যাওয়া মুষ্টিমেয় সদস্যদের নিয়ে দ্রুত পার্শ্ববর্তী গ্রামগুলোর দিকে বা পুনরায় নদীর দিকে ছুটতে শুরু করে। তাদের লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে ভারত সীমান্তে পৌঁছানো। কিন্তু যারা তাদের পরিবারের সবাইকে হারিয়েছে, তারা সম্পূর্ণ দিশেহারা হয়ে চুকনগরের মাটিতেই বসে থাকে। তাদের সামনে যাওয়ার আর কোনো জায়গা বা পথ খোলা ছিল না। বেলার আলো ক্রমশ ম্লান হতে শুরু করে।
বিকালের শেষ সূর্যের আলোয় চুকনগরের এই বিস্তীর্ণ বধ্যভূমি এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপ ধারণ করে। এত বিশাল সংখ্যক মৃতদেহ একটি নির্দিষ্ট স্থানে এর আগে কখনো স্তূপীকৃত হয়নি। বেঁচে ফেরা মুষ্টিমেয় মানুষগুলো যখন প্রাণ ভয়ে এলাকা ছাড়ছে, তখন তাদের পেছনে পড়ে থাকে হাজার হাজার মানুষের নিথর দেহ। মে মাসের তীব্র গরমে এবং আর্দ্রতার কারণে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই বিশাল সংখ্যক মৃতদেহ খুব দ্রুত কোষীয় পচন ধরতে শুরু করে। বাতাসের দিক পরিবর্তনের সাথে সাথে এই পচা লাশের উৎকট গন্ধ চুকনগর এবং এর আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় তীব্রভাবে ছড়িয়ে পড়ে। আর ঠিক সেই গন্ধ অনুসরণ করে আকাশের অনেক উঁচুতে একটি কালো বিন্দু ক্রমশ স্পষ্ট হতে থাকে। চক্রাকারে নিচে নেমে আসতে শুরু করে মৃতদেহের গন্ধ পাওয়া শকুনের দল। অধ্যায় 9, লাশের সৎকার ও শকুন। অধ্যায় 9, লাশের সৎকার ও শকুন। ফরেনসিক প্যাথোলজি বা বিচার বিভাগীয় রোগতত্ত্বের বৈজ্ঞানিক সূত্র অনুযায়ী গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের তীব্র তাপ এবং আর্দ্রতার মধ্যে মানবদেহের কোষীয় পচন বা সেলুলার ডিকম্পোজিশন মৃত্যু ঘটার 24 থেকে 48 ঘন্টার মধ্যেই শুরু হয়ে যায়। এই পচন প্রক্রিয়ায় শরীর থেকে অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড এবং মিথেন সহ তীব্র রাসায়নিক গ্যাস নির্গত হয়। 1971 সালের মে মাসে পূর্ব পাকিস্তানের দক্ষিণাঞ্চলে, বিশেষ করে খুলনার চুকনগরে তাপমাত্রা এবং আর্দ্রতা ছিল চরম পর্যায়ে। 20 মের গণহত্যার পর মাত্র কয়েক একর ভৌগোলিক এলাকার মধ্যে যখন আনুমানিক 8 থেকে 10 হাজার মানুষের মৃতদেহ একসাথে পচতে শুরু করে, তখন তা স্থানীয় পরিবেশে এক নজিরবিহীন বায়োকেমিক্যাল বা জৈব রাসায়নিক বিপর্যয় সৃষ্টি করে। এটি কোনো সাধারণ মৃত্যু বা যুদ্ধক্ষেত্রের ক্যাজুয়ালিটি ছিল না। এটি ছিল এত বিশাল পরিমাণ মানবদেহের একীভূত পচন, যার রাসায়নিক বিক্রিয়া চুকনগরের বাতাসকে আক্ষরিক অর্থেই বিষাক্ত এবং শ্বাসরোধকারী করে তুলেছিল। সামরিক এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে এত বিপুল সংখ্যক মৃতদেহের সৎকার বা অপসারণ ছিল একটি বিশাল এবং প্রায় অসম্ভব লজিস্টিক্যাল চ্যালেঞ্জ। ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনের চুকনগর গণহত্যা 71 এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের আর্কাইভ নথিপত্র পর্যালোচনা করলে দেখা যায়, গণহত্যার পর স্থানীয় প্রশাসন এবং শান্তি কমিটির সদস্যদের সামনে সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়ায় এই লাশের পাহাড় সরিয়ে ফেলা। প্রথাগত ধর্মীয় রীতি অনুযায়ী এতগুলো মানুষের কবর খোঁড়া গাণিতিক এবং বাস্তবিকভাবে সম্পূর্ণ অসম্ভব ছিল। একজন মানুষের জন্য একটি সাধারণ কবর খুঁড়তেই কয়েক ঘন্টা সময় লাগে। সেখানে 10,000 মানুষের কবর খোঁড়ার জন্য যে বিশাল জনবল এবং ভারী যন্ত্রপাতির প্রয়োজন, তা চুকনগরে ছিল না। একই কারণে মৃতদেহগুলো দাহ করার জন্য পর্যাপ্ত কাঠ বা জ্বালানি সংগ্রহ করাও ছিল অবাস্তব। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় দোসররা একটি অত্যন্ত আদিম, যান্ত্রিক এবং অমানবিক পদ্ধতি বেছে নেয়। স্থানীয় যে কয়েকজন মানুষ তখনও প্রাণে বেঁচে ছিল অথবা পার্শ্ববর্তী গ্রাম থেকে যাদের ধরে আনা সম্ভব হয়েছিল, তাদের বাধ্য করা হয় এই ভয়াবহ অপসারণ প্রক্রিয়ায় অংশ নিতে। বন্দুকের নলের মুখে চরম মানসিক আঘাতের মধ্যে থাকা এই প্রান্তিক মানুষদের নির্দেশ দেওয়া হয় মৃতদেহগুলো নদীগর্ভে নিক্ষেপ করার। মৃতদেহ অপসারণের একমাত্র সহজ এবং ভৌগোলিক গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয় স্রোতস্বিনী ভদ্রা নদীকে। গবেষক সুকুমার বিশ্বাসের 71-এর বধ্যভূমি ও গণকবর গ্রন্থে সংরক্ষিত প্রত্যক্ষদর্শীদের অডিও ভিজুয়াল জবানবন্দিতে বলা হয়েছে, চুকনগরের মাটি থেকে লাশ পরিষ্কার করার এই পদ্ধতি ছিল সম্পূর্ণ যান্ত্রিক এবং নির্মম। মানুষ বাঁশের লম্বা খুঁটি ব্যবহার করে লাশের পর লাশ ঠেলে নদীর পানিতে ফেলে দিচ্ছিল। অনেক লাশ একে অপরের সাথে জড়িয়েছিল। সেগুলোকে আলাদা করার কোনো চেষ্টা করা হয়নি। একসাথে গড়িয়ে নদীর ঢালু পার দিয়ে পানিতে ফেলে দেওয়া হয়। হাজার হাজার মানুষের মৃতদেহ যখন একসাথে ভদ্রা নদীতে ফেলা হয়, তখন নদীর হাইড্রোডাইনামিক্স বা স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। লাশের ভারে এবং জমাট বাঁধা রক্তে ভদ্রা নদীর পানি দূষিত হয়ে পড়ে। ভৌগোলিকভাবে ভদ্রা একটি জোয়ার ভাটা প্রভাবিত নদী, যা সুন্দরবনের নদীপথের সাথে সংযুক্ত। ভাটির টানে লাশগুলো ভাসতে ভাসতে বদ্বীপের দিকে অগ্রসর হতে থাকে। কিন্তু সমস্যা তৈরি হয় জোয়ারের সময়।
জোয়ারের প্রবল স্রোতে অসংখ্য মৃতদেহ আবার নদীর তীরে এসে আটকে যেতে থাকে। কচুরিপানা, নদীর তীরের ঝোপঝাড় এবং বন্য উদ্ভিদের মূলে আটকে থাকা এই নিথর দেহগুলো ভদ্রা নদীকে সেদিন একটি বিশাল, প্রবহমান এবং উন্মত্ত গণকবরে রূপান্তরিত করেছিল। এত বিপুল পরিমাণ মৃতদেহ এবং উন্মত্ত পচনশীল মাংস খুব দ্রুত স্থানীয় বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমে একটি অস্বাভাবিক এবং ভয়ঙ্কর পরিবর্তন নিয়ে আসে। জীববিজ্ঞান এবং বাস্তু সংস্থানের নিয়ম অনুযায়ী যে কোনো স্থানে যখন প্রচুর পরিমাণে জৈব মৃতদেহ উন্মত্ত অবস্থায় থাকে, তখন প্রাকৃতিক নিয়মেই সেখানে শিকারী এবং মৃতভক্ষী প্রাণীর আনাগোনা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। চুকনগরের ক্ষেত্রে এই বৈজ্ঞানিক সত্যটি এক ভয়াবহ এবং বীভৎস রূপ ধারণ করেছিল। রফিকুল ইসলাম বীর উত্তমের লক্ষ প্রাণের বিনিময়ে বইয়ের ঐতিহাসিক বিবরণ এবং স্থানীয়দের স্মৃতিচারণ অনুযায়ী মৃতদেহের উৎকট গন্ধে আকৃষ্ট হয়ে মাত্র একদিনের ব্যবধানে চুকনগরের আকাশে ঝাঁকে ঝাঁকে শকুনের উড্ডয়ন শুরু হয়। সেই সময় এই অঞ্চলে দেশি শকুনের ব্যাপক উপস্থিতি ছিল। শত শত শকুন আকাশ থেকে চক্রাকারে নিচে নেমে আসে এবং নদীর তীরে আটকে থাকা বা মাটিতে পড়ে থাকা মৃতদেহগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে। শকুনের পাশাপাশি আশেপাশের গ্রামগুলো থেকে দলে দলে বেওয়ারিশ কুকুর চুকনগরে এসে জড়ো হয়। এই কুকুরগুলো মূলত গৃহপালিত বা সাধারণ রাস্তার কুকুর হলেও কাঁচা রক্তের গন্ধ এবং বিপুল পরিমাণ উন্মুক্ত মাংস তাদের আচরণে তাৎক্ষণিক পরিবর্তন আনে। তারা সাময়িকভাবে মাংসাশী শিকারী প্রাণীর মতো আচরণ করতে শুরু করে। মানুষের নিথর দেহ নিয়ে কুকুর এবং শকুনের এই টানাটানির দৃশ্য ছিল মানব সভ্যতার ইতিহাসে চরম অবমাননাকর। ঐতিহাসিক দলিলগুলোতে উল্লেখ রয়েছে অনেক মৃতদেহের মুখমণ্ডল বা শারীরিক অবয়ব এই প্রাণীদের আক্রমণে এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে পরবর্তীতে ফিরে আসা আত্মীয় স্বজনরা তাদের নিজেদের পরিবারের সদস্যদের লাশ পর্যন্ত শনাক্ত করতে ব্যর্থ হয়। বাতাসে পচা লাশের তীব্র গ্যাস, শকুনের ডানার একটানা ঝাপটানি আর কুকুরের হিংস্র চিৎকারে পুরো চুকনগর এলাকা একটি অভিশপ্ত মৃত্যুপুরীতে পরিণত হয়। মৃতদেহের পচা গন্ধে কয়েক বর্গ কিলোমিটার এলাকার বাতাস এতটাই দূষিত এবং ভারী হয়ে পড়েছিল যে সেখানে কোনো জীবিত মানুষের পক্ষে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেওয়া শরীরবৃত্তীয়ভাবে অসম্ভব হয়ে দাঁড়ায়। বায়োকেমিক্যাল এই দূষণের কারণে স্থানীয় মানুষজন চুকনগর এবং এর আশেপাশের গ্রামগুলো সম্পূর্ণভাবে পরিত্যক্ত ঘোষণা করে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। দীর্ঘ কয়েক মাস এই এলাকাটি সম্পূর্ণ জনমানবহীন ছিল। প্রকৃতির নিয়মে ভদ্রা নদীর স্রোত একদিন মৃতদেহগুলোর অবশিষ্টাংশ ভাসিয়ে নিয়ে গিয়েছিল, আর শকুনের দল মাটি থেকে হাড়গোড় পরিষ্কার করে দিয়েছিল। কিন্তু এত বিশাল এবং ভয়াবহ একটি গণহত্যার পর হাজার হাজার মানুষের মৃত্যুর সমস্ত বস্তুগত প্রমাণ যখন মুছে যাচ্ছিল, তখন রাষ্ট্রীয় পর্যায়ে আরেকটি সুপরিকল্পিত গোপন প্রক্রিয়া শুরু হয়। একটি সুসংগঠিত সামরিক জান্তা অত্যন্ত সন্তর্পণে কাজ শুরু করে, যাদের একমাত্র লক্ষ্য ছিল এই নারকীয় ধ্বংসযজ্ঞের ইতিহাস এবং চুকনগরের নাম মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলা। অধ্যায় 10, ইতিহাসের আড়ালে চুকনগর ও বর্তমান। ইতিহাস বিজ্ঞানের একটি বিস্ময়কর এবং অমীমাংসিত প্রশ্ন হল, ভৌগোলিক মানচিত্রের একটি নির্দিষ্ট বিন্দুতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে যখন 8 থেকে 10 হাজার মানুষের সুনিশ্চিত মৃত্যু ঘটে, তখন সেই বিশাল গণহত্যার ইতিহাস কিভাবে কয়েক দশক ধরে মূলধারার আলোচনার বাইরে থাকতে পারে? 1971 সালের 20 মে চুকনগরে সংঘটিত এই নারকীয় ধ্বংসযজ্ঞ পরিসংখ্যানগত দিক থেকে ছিল একদিনে সংঘটিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় এবং সম্ভবত পৃথিবীর ইতিহাসেও অন্যতম বৃহৎ একটি গণহত্যা। কিন্তু স্বাধীনতা পরবর্তী কয়েক দশক ধরে জাতীয় পর্যায়ের ঐতিহাসিক দলিল, পাঠ্যপুস্তক এবং রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে চুকনগরের এই ভয়াবহ ইতিহাসটি প্রায় সম্পূর্ণভাবে অনুপস্থিত ছিল। এই ঐতিহাসিক বিস্মৃতির পেছনে কোনো একক কারণ ছিল না। এর নেপথ্যে ছিল সুনির্দিষ্ট কিছু জনমিতিক, ভৌগোলিক এবং রাষ্ট্রীয় সমীকরণ। প্রথম কারণটি ছিল শিকার বা ভিকটিমদের জনমিতিক বা ডেমোগ্রাফিক পরিচয়। সমাজবিজ্ঞান এবং সংঘাত অধ্যয়নের সূত্র অনুযায়ী যে কোনো যুদ্ধ বা সংঘাতে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষয়ক্ষতির হিসাব সবসময় সবচেয়ে কম নথিভুক্ত হয়। চুকনগরে নিহত হওয়া লক্ষাধিক মানুষের বিশাল অংশটি ছিল খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা অঞ্চলের প্রত্যন্ত গ্রামের সাধারণ কৃষক, দিনমজুর এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়।
তারা ছিলেন সম্পূর্ণ সাধারণ, রাজনৈতিকভাবে ক্ষমতাহীন এবং বাস্তুচ্যুত বা রিফিউজি। তাদের নির্দিষ্ট কোনো প্রাতিষ্ঠানিক পরিচয় বা রাষ্ট্রীয় ডেটাবেস ছিল না। একটি সম্পূর্ণ পরিবার যখন একসাথে নিশ্চিহ্ন হয়ে যায়, তখন তাদের মৃত্যুর খবর রাষ্ট্রীয় কাঠামোর কাছে পৌঁছে দেওয়ার মতো কেউ অবশিষ্ট থাকে না। চুকনগরে ঠিক এই ঘটনাটিই ঘটেছিল। পুরো পরিবার বা বংশ একসাথে বুলেটের আঘাতে নিহত হওয়ায় তাদের নিখোঁজ হওয়ার দাবি নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে কথা বলার মতো কোনো স্বজন বেঁচে ছিল না। দ্বিতীয় কারণটি ছিল চুকনগরের ভৌগোলিক অবস্থান এবং যোগাযোগ বিচ্ছিন্নতা। সামরিক পরিভাষায় এটি ছিল একটি অত্যন্ত প্রত্যন্ত এবং কৌশলগত বিচ্ছিন্ন এলাকা। গণহত্যার পর দীর্ঘ কয়েক মাস জায়গাটি জনমানবহীন ছিল। ভদ্রা নদীর স্রোত এবং প্রকৃতির স্বাভাবিক পচন প্রক্রিয়ায় মৃতদেহগুলোর বস্তুগত প্রমাণ খুব দ্রুত বিলীন হয়ে যায়। যুদ্ধ চলাকালীন সময়ে এই প্রত্যন্ত অঞ্চলে আন্তর্জাতিক গণমাধ্যম বা রেড ক্রসের মতো সংস্থাগুলোর কোনো প্রবেশাধিকার ছিল না। ফলে 25শে মার্চের কাল রাত্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত গণহত্যার যে ভিজুয়াল বা ফটোগ্রাফিক প্রমাণ আন্তর্জাতিক বিশ্বে পৌঁছেছিল, চুকনগরের ক্ষেত্রে তার সামান্যতম বস্তুগত প্রমাণও সংরক্ষণ করা সম্ভব হয়নি। তৃতীয় এবং সবচেয়ে হতাশাজনক কারণটি ছিল স্বাধীনতা পরবর্তী রাষ্ট্রীয় কাঠামোর পদ্ধতিগত ব্যর্থতা। বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের আর্কাইভ এবং ইতিহাসবিদদের বিশ্লেষণ অনুযায়ী স্বাধীনতা লাভের পর জাতীয় পর্যায়ে ইতিহাস সংরক্ষণের যে প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়েছিল, তা মূলত রাজধানী ঢাকা এবং বড় শহর কেন্দ্রিক ছিল। প্রান্তিক পর্যায়ের ইতিহাস, স্থানীয় বধ্যভূমি এবং সাধারণ মানুষের আত্মত্যাগের ঘটনাগুলো সংগ্রহ করার জন্য পর্যাপ্ত রাষ্ট্রীয় জনবল বা লজিস্টিক্যাল সাপোর্ট ছিল না। ফলে স্থানীয় প্রশাসনের নথিপত্রে চুকনগরের এই বিশাল হত্যাযজ্ঞের ঘটনাটি কেবল একটি সাধারণ স্থানীয় সংঘাত হিসেবেই ধামাচাপা পড়ে থাকে। তবে 80-র দশকের শেষ ভাগ এবং 90-এর দশকের শুরুতে এই ঐতিহাসিক নীরবতা ভাঙতে শুরু করে। এই পরিবর্তনের পেছনে মূল ভূমিকা পালন করেন স্থানীয় কিছু নিবেদিত প্রাণ শিক্ষক, গবেষক এবং জাতীয় পর্যায়ের কয়েকজন ইতিহাসবিদ। বিশেষ করে ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন এবং স্থানীয় গবেষক ABM শফিকুল ইসলামের মতো ব্যক্তিদের ব্যক্তিগত উদ্যোগ এবং নিবিড় মাঠ পর্যায়ের গবেষণার ফলে চুকনগরের প্রকৃত ইতিহাস ধীরে ধীরে উন্মোচিত হতে শুরু করে। অধ্যাপক মুনতাসির মামুনের চুকনগর গণহত্যা 71 গ্রন্থটি প্রকাশের পর জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ইতিহাসবিদদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তারা স্থানীয় প্রত্যক্ষদর্শী, বেঁচে ফেরা মুষ্টিমেয় মানুষ এবং ঘাতক বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়া নারীদের অডিও ভিজুয়াল জবানবন্দি সংগ্রহ করে এই গণহত্যার একটি বৈজ্ঞানিক এবং তথ্যভিত্তিক ডেটাবেস তৈরি করেন। এই তথ্যভিত্তিক গবেষণার উপর ভিত্তি করেই অনেক দেরিতে হলেও চুকনগরে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করা হয়। বর্তমানে ডুমুরিয়া উপজেলার অন্তর্গত চুকনগর বাজারে ঠিক সেই ভদ্রা নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে চুকনগর বধ্যভূমি স্মৃতিস্তম্ভ। কংক্রিট এবং লাল ইটের তৈরি এই স্মৃতিস্তম্ভটির স্থাপত্য শৈলী অত্যন্ত সাধারণ হলেও এর ঐতিহাসিক এবং মনস্তাত্ত্বিক ওজন অপরিসীম। স্মৃতিস্তম্ভের বেদিতে উৎকীর্ণ রয়েছে নাম না জানা হাজারো শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। ভৌগোলিক দিক থেকে স্মৃতিস্তম্ভটি ঠিক সেই স্থানটিতেই নির্মাণ করা হয়েছে যেখান থেকে পাকিস্তানি সামরিক বাহিনীর কমান্ডিং অফিসার লক্ষাধিক মানুষের উপর প্রথম ব্রাশফায়ারের নির্দেশ দিয়েছিলেন। বর্তমানে এই স্থানটি একটি সংরক্ষিত এলাকা। বর্তমান প্রজন্মের কাছে চুকনগরের এই ইতিহাসের গুরুত্ব কেবল একটি অতীত ঘটনার বর্ণনার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বাংলাদেশ রাষ্ট্রের জন্ম ইতিহাসের একটি অত্যন্ত রৌঢ় এবং বাস্তবসম্মত সমীকরণ। রাজনৈতিক ইতিহাস এবং ভূরাজনৈতিক বিশ্লেষণে এটি একটি ধ্রুব সত্য যে কোনো জাতির স্বাধীনতাই বিনামূল্যে অর্জিত হয় না। 1971 সালের স্বাধীনতা অর্জনের জন্য বাঙালি জাতিকে যে চরম এবং অকল্পনীয় মূল্য চোকাতে হয়েছিল, চুকনগর গণহত্যা তার সবচেয়ে বড় এবং মর্মান্তিক প্রমাণ। চুকনগরের মাটি এবং ভদ্রা নদীর জল সেই লাখো প্রান্তিক মানুষের রক্তে মিশে আছে, যাদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে আজকের স্বাধীন বাংলাদেশের ভৌগোলিক মানচিত্র। চুকনগরের ইতিহাস আমাদের এই শিক্ষাই দেয় যে মুক্তিযুদ্ধের চেতনা কোনো বিমূর্ত ধারণা নয়, এটি লাখো সাধারণ মানুষের রক্ত, হাড় এবং চরম আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এক সুনিশ্চিত ঐতিহাসিক বাস্তবতা। শ্রোতা বন্ধুরা, চুকনগরের বুকে নেমে আসা 1971 সালের 20শে মের সেই ভয়াল ধ্বংসযজ্ঞ, ভদ্রা নদীর রক্তিম স্রোত এবং ইতিহাসের আড়ালে চাপা পড়ে থাকা
হাজারো প্রান্তিক মানুষের আত্মত্যাগের এক নির্মোহ বাস্তবতায় সাজানো ছিল আজকের এই অডিও প্রবন্ধ। আজকের এই প্রবন্ধ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন: স্বাধীনতা অর্জনের এত বছর পরও কি আমরা চুকনগরের মতো প্রান্তিক মানুষের আত্মত্যাগের সঠিক মূল্যায়ন করতে পেরেছি, নাকি মূলধারার ইতিহাস চর্চায় তারা আজও উপেক্ষিত? আপনাদের যুক্তি নির্ভর মতামত অবশ্যই নিচেই কমেন্ট করে জানাবেন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে এমন আরও তথ্যবহুল অডিও প্রবন্ধ শুনতে বই কথা কয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।